চ্যাপ্টার, নিউ চ্যাপ্টার। তো আমরা আজকে জাস্ট বেশি ডিপে যাব না, আমরা জাস্ট এলিমেন্টারি কনসেপ্ট নিয়ে আলোচনা করব এখানে। তো চ্যাপ্টার নাম্বার 8, স্ক্রু ফাস্টনার্স এন্ড দ্য ডিজাইন অফ নন পার্মানেন্ট জয়েন্টস। তো এখন কথা হইলো যে আগে তো ধরো আমরা জাস্ট বেসিক স্ট্রেস নিয়ে আলোচনা করছি, আমরা ওইভাবে কিছু ডিজাইন করি নাই, তাই না? করছি ডিজাইন, আমরা জাস্ট দেখবো যে ওই যে আমরা জাস্ট ওই যে স্ট্রেস ক্যালকুলেশন করছি বা কখন ফেলিওর হইতে পারে বা ফ্যাক্টর অফ সেফটি, এগুলা কনসিডার করে আমরা ম্যাথগুলা করছি। আমরা এখন কিন্তু ডিরেক্টলি এখন পর্যন্ত কোনো ডিজাইনে যাই নাই। তো তোমাদের মেশিন ডিজাইন 2 যেটা আছে নেক্সট সেমিস্টারে, ওইখানে দেখবা যে আর আমরা ধরো স্ট্রেস নিয়ে না, আমরা এক একটা চ্যাপ্টারে এক একটা কম্পোনেন্ট ডিজাইন নিয়ে আলোচনা করব। তো আমার পার্টে এখন এই যে ডিজাইন ফার্স্ট, এটা আমাদের বলতে গেলে ফার্স্ট ডিজাইন আর কি, স্ক্রু ডিজাইন। তো এটা কিভাবে করা হয় বা এটার জাস্ট বেসিক আইডিয়া নিয়ে আমরা জাস্ট কি করব আর কি। তো এইখানে একটা জিনিস খেয়াল করো, এইখানে বলা হয়েছে যে নন পার্মানেন্ট জয়েন্টস, এর মানে কি বলো তো? খোলা যায়, বন্ধ করা যায়, স্ক্রু থাকবে, হ্যাঁ, নাট বোল্ট থাকবে, দিস কাইন্ড অফ জয়েন্টস। হ্যাঁ, যেটা ধরো আমি চাইলেও ডিসঅ্যাসেম্বল করতে পারি বা ডিসমেন্টেল করতে পারি, তাই না? তোমরা ধরো ওই যে 1-1 এ প্রোডাকশন টেকনোলজিতে ওয়েল্ডিং করে আসছিল, ওয়েল্ডিং কিন্তু একটা টাইপের জয়েন্ট, তাই না? বাট ওয়েল্ডিং কিন্তু নন পার্মানেন্ট জয়েন্ট না, ওইটা ফিক্সড জয়েন্ট। মানে ওইটা একবার করে ফেললে আবার ধরো এটা খুলতে হইলে আমার আবার কাটা লাগবে, আমরা এত ইজিলি আমরা কি করতে পারবো না, বা জিনিসটাকে ব্রেক করে আমরা কি করতে হবে। তো আমরা চাই পরের স্লাইডে দেখা যায়। তো জি স্যার। হ্যাঁ, তো আমরা যে জিনিসটা এই চ্যাপ্টারে অ্যানালাইসিস করব এটা হলো স্ক্রু ডিজাইন। তো এইখানে দেখো যে বলছে যে দ্য হেলিক্যাল থ্রেড স্ক্রু ওয়াজ আনডাউটেডলি অ্যান এক্সট্রিমলি ইম্পর্টেন্ট মেকানিক্যাল ইনভেনশন। It is the basis of power screw, which changed the angular motion to linear motion to transmit power or to develop large forces. এখন আসো, what do you mean by power screw? Power screw তোমরা বা জ্যাক স্ক্রু তোমরা 1-2 তে মেকানিক্স পড়ছিলা, ওই চ্যাপ্টারে অবভিয়াসলি ফ্রিকশন পড়ে আসছো, তাই না? জি স্যার। তো ফ্রিকশনে আমরা জ্যাক স্ক্রু বা সেলফ লকিং ওগুলা পড়ছিলাম। স্যার একটু ইন্টারাপ্ট করতাম স্যার। হ্যাঁ শিওর। স্যার ওই কয়েকজন ঢুকতে পারছে না বলছে স্যার, হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দিয়েছে, অ্যাকসেপ্টেন্স পায় নাই এখনো, তাই বলছে। আচ্ছা হ্যাঁ, তাহলে একটু ওয়েট করুন, আমাদেরকে দিয়ে দেবে। এগুলো ধরো তোমাদের আগে করা উচিত ছিল, ওই যে আইডি একেবারে ক্লাস টাইমে এসে অ্যাকসেপ্টেন্স, এই জন্য আগে আগে দিয়ে দিছিলাম। তো জ্যাক স্ক্রুটা কি মনে আছে, বা পাওয়ার স্ক্রু? জি স্যার, আছে স্যার। কি ছিল বলো তো, এটার কাজটা কি? স্যার বাড়ি যখন গাড়িটা স্যার খুললে স্যার ওটা উপরের দিকে উঠায়। হ্যাঁ, তো জ্যাক স্ক্রু মেইনলি দেখো যে আমরা স্ক্রুটা মেইনলি কি বলছি যে এটা একটা জয়েন্ট হিসেবে কাজ করে, বাট আমরা যখন এইটা আবার আমরা চাইলে এটাকে ফোর্স ট্রান্সমিট করতে পারি বা মোশন ট্রান্সমিট করার জন্য ইউজ করতে পারি। তো এই জিনিসগুলোকে বলা হয় পাওয়ার স্ক্রু, এইখানে আমি পাওয়ারটাও ট্রান্সমিট করতে পারি, নট জাস্ট জয়েন্ট হিসেবে কাজ করতে পারে, বাট ওইখানে চাইলে আমি ওইটাকে কি করতে পারি, পাওয়ারটাও ট্রান্সমিট করতে পারি। এন্ড দ্য কোয়েশ্চেন ইজ, কেন আমাদের স্ক্রু ডিজাইন নেসেসারি? এটা তোমরা বলো তো, এটা কি দরকার আছে মেশিন ডিজাইনে পড়ার জন্য? জি স্যার। কারণ ধরো আমরা মেশিন ডিজাইনে ফার্স্টে বলতেছি এক একটা কম্পোনেন্ট ডিজাইন করতেছি, আমাদের কিন্তু মেইন কনসার্ন কম্পোনেন্ট না, আমাদের ফাইনাল কিন্তু একটা প্রোডাক্ট বানায় দেওয়া লাগবে বা টোটাল বড় একটা মেশিন বানায় দেওয়া লাগবে। তো তখন কি করা লাগবে, আমাদের একটা কম্পোনেন্টের সাথে আরেকটা কম্পোনেন্ট অবভিয়াসলি কি করা লাগবে, কানেক্ট করা লাগবে।
তো এই কানেকশন করার জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এন্ড সবচেয়ে রিলায়েবল একটা কি হইলো স্ক্রু। স্ক্রু দিয়ে খুবই ইজিলি আমি ডিসঅ্যাসেম্বল করতে পারি বা অ্যাসেম্বল করতে পারি, কানেকশন করাও ইজি, হ্যাসেল কম। এখানে একটা খেয়াল করো যে জাম্বো জেট such as Boeing 747 require as many as 2.5 million fasteners। জাস্ট নর্মাল একটা জেটের মধ্যেই প্রায় 25 লাখের মতো এখানেও ডিফারেন্ট টাইপস অফ জয়েন্টস আছে। এখন জয়েন্ট দিয়ে দিলেই কি আমাদের কাজটা শেষ? না স্যার। কারণ জেট এখানে দেখো যে এটা অবভিয়াসলি হিউম্যান প্যাসেঞ্জার ক্যারি করে, সো এটার সেফটি কনসার্ন আমাদের মাথায় রাখা লাগবে। সো কিছুদিন পর পরও এটার মেনটেনেন্স করে দেখা লাগবে যে এগুলা সবগুলা কি ইফেক্টিভলি কাজ করতেছে কি করতেছে না। তো ফাস্টনার্স যদি ধরো খুব বেশি কমপ্লিকেটেড হয়ে যায় তো দেখবা যে ওইটার মেনটেনেন্সও টাফ হয়ে যাবে, ওইটা ইনস্ট্যান্টলি আমরা রিপ্লেসও করতে পারবো না। ধরো হুট করে যদি কোনো স্ক্রুটা ভেঙে যায় আমরা চাইলে কি করতে পারি, ওইটা রিপ্লেস করে আরেকটা ইশাল বসায় দিতে পারি, তাই না? জি স্যার। জি স্যার। জি জি তো এই জিনিসটা ফোকাস করার জন্য এই স্ক্রু ডিজাইনটা আসলো। এখন স্ক্রু ডিজাইন করার জন্য কিছু টার্মিনোলজি জানা উচিত। টার্মিনোলজি মানে ওই যে ওইটা রিলেটেড টার্মস, এন্ড এই স্ক্রু ডিজাইনের ম্যাক্সিমাম টার্মটাই তোমরা আগে থেকে জানো। এন্ড জাস্ট আমরা একটু রিভিউ করতেছি। ফার্স্টে দেখো যে থ্রেড স্ট্যান্ডার্ডস এন্ড ডেফিনিশনস। এটা একটা সিম্পল একটা স্ক্রু। স্ক্রু এর উপর দেখো যে এইগুলা কি, এগুলাকে বলা হয় থ্রেড, তাই না? আমরা তো জানি। তো ফার্স্ট জি, স্যার। যে ডেফিনেশনটা আসলো পিচ। এই পিচের ডেফিনেশন তোমরা ফিজিক্সে অনেক পরে আসছো, যখন ওই যে স্ক্রু গজ পড়ছিলা, এক্সপেরিমেন্টালও করছো, তারপর কেউ পরে আসছো। মনে আছে পিচ কি? একবার ঘুরাইলে যতটুকু দূরত্ব। ওইটা স্যার দুইটা স্পাইরালের মধ্যবর্তী যে দূরত্বটা। হ্যাঁ, ধরো দুইটা থ্রেড আছে, কনজিকিউটিভ থ্রেড। এই থ্রেডের একটা পয়েন্ট থেকে আমি যে করসপন্ডিং যে থ্রেডটা আছে ওইটার ওই সেম পয়েন্ট পর্যন্ত যে লিনিয়ার ডিসটেন্সটা হবে ওইটাকে বলা হয় পিচ। বুঝছো? এখানে দেখো ক্রেস্টও আছে, রুটও আছে। ক্রেস্টটা হইলো থ্রেডের আপার পার্ট আর রুটটা হইলো একেবারে বটম পার্ট। তো আমি পিচ বলতে পারি একটা ক্রেস্ট থেকে আরেকটা ক্রেস্টের দূরত্ব, বলতে পারবে না? জি স্যার। আবার বলা যায় কি একটা রুট থেকে আরেকটা রুটের ডিসটেন্স, তাই না? জি স্যার। মানে একটা থ্রেডের যে কোনো একটা পয়েন্ট থেকে করসপন্ডিং থ্রেডের সিম ওই পয়েন্ট পর্যন্ত যে লিনিয়ার ডিসটেন্সটা ওইটাকে বলা হয় পিচ, এন্ড এটা আমরা আগেও পড়ে আসছি, সবাই জানি। তো এখন দেখো এখানে মেইনলি দুইটা ডায়ামিটার বলা হয়েছে, একটা মেজর ডায়ামিটার আর একটা মাইনর ডায়ামিটার। এখানে ডেফিনিশন না দেখি তোমরা কি বলতে পারবো না কোনটা মেজর ডায়ামিটার এন্ড কোনটা মাইনর ডায়ামিটার? জি স্যার। পারবো স্যার। আমরা যদি এক্সিস থেকে ওই যে ক্রেস্ট পর্যন্ত যে ডিসটেন্স ওইটাকে যদি রেডিয়াস ধরি বা ওই টোটালটা সার্কামফারেন্স ক্রেস্ট পর্যন্ত যেটা আছে ওইটা যদি সার্কামফারেন্স ওয়াইজ কাউন্ট করি তাহলে ওইটা কোন তাহলে ডায়ামিটার? কোন ডায়ামিটার? মেজর ডায়ামিটার। মেজর ডায়ামিটার The স্পায়ারটা হচ্ছে স্যার মাইনর। বুঝি নাই। মানে ওই যে স্ক্রু এর আউটার পোরশন কনসিডার করে যে ডায়ামিটারটা আমি পাবো আর কি, ম্যাক্সিমাম ডায়ামিটারটা ওইটাই মেজর ডায়ামিটার। এখন আসো মাইনর ডায়ামিটার। আমি যদি এই থ্রেড পোরশনটা বাদ দিয়ে দেই এখানে একটা সিলিন্ড্রিক্যাল পার্ট পাবো না? তুমি দেখো উপরের থ্রেডগুলো পাবো যদি স্যার। কেটে দেই তো ওইটার যে ডায়ামিটার ওইটাই মেইনলি মাইনর ডায়ামিটার। তো অনেক সময় দেখবা যে এই মেজর ডায়ামিটার ওর মাইনর ডায়ামিটারের পরে থার্ড একটা ডায়ামিটার ইউজ করা হয় যেটাকে বলা হয় পিচ ডায়ামিটার। অনেক বইয়ে এই পিচ ডায়ামিটার জায়গায় এখানে থাকবে যে ইফেক্টিভ ডায়ামিটার, ওইটা জাস্ট একটা থিওরিটিক্যাল ডায়ামিটার। যারা চ্যাটে কি বলছে? স্যার পয়েন্টার মুভ করলে বক্স আসতেছে, এটাই মনে হচ্ছে। বুঝি নাই। এখন কি Mouse বক্স এর- আসতেছে? স্যার এখন ঠিক আছে। না, ঠিক আছে। ধরো ওই যে তোমাদের ফ্রেন্ডরা একটু পর পর আসতেছে, ওদের অ্যাকসেপ্ট করতে গেলেই কি আসতেছে আর কি। তো দেখো যে পিচ ডায়ামিটারটা দেখলাম, এন্ড ফাইনালি দেখো যে পিচ ডায়ামিটার হইলো যে এটা থিওরিটিক্যাল ডায়ামিটার ইন বিটুইন মেজর এন্ড মাইনর ডায়ামিটার। সো অনেক সময় পিচ ডায়ামিটারটা এই মেজর আর মাইনর ডায়ামিটারের মিন ডায়ামিটারের সমান হয় আর কি। ধরো এটা মেজর ডায়ামিটার এইটা আছে, মাইনর ডায়ামিটার এই যে নিচেরটা আছে। সো পিচ অনেক সময়
ম্যাক্সিমাম টাইমে এটা মিড পয়েন্ট দিয়ে পাস করে, বুঝছো? সো আমরা ধরে নিতে পারি যে পিচ ডায়ামিটার ইজ দ্য এভারেজ অফ মেজর ডায়ামিটার এন্ড মাইনর ডায়ামিটার। এন্ড ফাইনালি লিডের ডেফিনিশন প্রথমে একজন বলে দিছে যখন আমি পিচ জিজ্ঞাসিলাম। কে বলছিলা? বলো তো লিড কি? তার নাটকে 360 ডিগ্রি ঘুরাইলে যতটুকু একবার সামনে ঘুরালে তো মানে এটা লিনিয়ারলি যতটুকু ডিসটেন্স অতিক্রম করে। হ্যাঁ, যে লিনিয়ারলি ধরো স্ক্রুটা আছে, আমরা একটা কমপ্লিট রোটেশন দেওয়ার পর লিনিয়ারলি যে ডিসটেন্সটা ট্রাভেল করে বা ডিসটেন্সটা কভার করে ওইটাকে বলা হয় লিড। বুঝছো তো? जी सर। আচ্ছা, তো এখন ধরো লিডের ভ্যালু অনেক রকম হইতে পারে। তো আমরা যদি সিঙ্গেল থ্রেড স্ক্রু কনসিডার করি, সিঙ্গেল থ্রেড মানে কি? এই স্ক্রু এর উপর থ্রেড একটা, এন্ড দ্য কোয়েশ্চেন ইজ এই স্ক্রু এর উপর একটা থ্রেড মানে কি? কেউ বলতে পারবা? জাস্ট একটা পেন্সিল কনসিডার করো, পেন্সিলের উপর যদি আমরা স্পাইরাল করে একটা তার পেঁচায় দেই, এখানে থ্রেড কয়টা? একটা স্যার। একটা স্পাইরাল না? একটা স্যার। এখন ধরো একটা তার পেঁচায় দিলাম, তারপর ওইটার উপরে আরেকটা আমরা তার অন্য ডিরেকশনে পেঁচায় দিলাম, এখন থ্রেড কয়টা আসলো? দুইটা স্যার। দুইটা। ডাবল থ্রেড। হ্যাঁ, সিমিলারলি এইভাবে স্ক্রু এর ক্ষেত্রেও এইভাবে কনসিডারেশন করা যায় যে আমি চাইলে এখানে দেখো যে সিঙ্গেল থ্রেড স্ক্রু, এইটা কিন্তু সিঙ্গেল থ্রেড স্ক্রু, এখানে জাস্ট একটা স্পাইরালই আছে। তো সিঙ্গেল থ্রেড স্ক্রুর ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করা যায় যে থ্রেড আর পিচ দুইটা সমান থাকবে, সরি ওই যে লিড আর পিচ দুইটা সমান থাকবে। বাট যদি আমরা মাল্টিপল থ্রেড স্ক্রু কনসিডার করি, এটা দেখো একটা সিঙ্গেল থ্রেড স্ক্রু, এখন ধরো ডাবল থ্রেড স্ক্রু মানে এই সিলিন্ড্রিক্যাল বডির উপরে দুইটা স্পাইরাল আছে। এখন ধরো দুইটা স্পাইরাল যেহেতু আছে, এখন লিড আর পিচের মধ্যে রিলেশনটা কি আসবে? এইখানে দেখো জাস্ট ক্লিয়ারলি ভিজিবল একটা এই ফিগারটা যদি তুমি কনসিডার করো বা খেয়াল করো, এখানে দেখো যে লিড আর পিচের মধ্যে রিলেশনটা কেমন। লিডটা কি? একটা কমপ্লিট রোটেশন দেওয়ার পরে স্ক্রুটা যে লিনিয়ার ডিসটেন্সটা কভার করে, আর পিচ হইলো যে আমাদের দুইটা ক্রেস্ট ক্রেস্ট রুটের বা মধ্যে। রুটের মধ্যে যে কনজিকিউটিভ বা লিনিয়ার ডিসটেন্স ওইটা। তো ধরো একটা কমপ্লিট রোটেশনে কতটুকু ডিসটেন্স কভার করলো? লিড ডিসটেন্স, তাই না? আর এখানে আছে থ্রেড কয়টা? দুইটা। তাহলে পিচ আর লিডের মধ্যে পি অর্ধেক হয়ে গেছে স্যার। হাফ হয়ে গেছে না? जी सर। জি। সিমিলারলি যদি আমরা ট্রিপল থ্রেড কনসিডার করি, এখানে দেখবা 1/3 রিলেশন চলে আসছে। ওইটার কিছুই না, তোমাদের ম্যাথের মধ্যে বলবে যে যদি ডাবল থ্রেডেড স্ক্রু হয় বা ট্রিপল থ্রেডেড স্ক্রু হয়, বুঝছো? जी सर। আচ্ছা, স্যার এই মানে সিঙ্গেল থ্রেড আর ডাবল থ্রেডটা স্যার এমনি দেখে মানে চেনা যায় কেমন করে আর কি? এইটা তো ধরো তোমার স্ক্রু আইনা দেখানো লাগবে আর কি, তুমি দেখলেই বুঝতে পারবা। আর স্যার নাইলে- আমি না স্যার লিড পিচ এটার মধ্যে গুলায় ফেলছি সব। আচ্ছা, লিড আর পিচ এখন আসছে, পিচ দেখা যায়? পিচ এন্ড লিডের ডেফিনিশন তুমি ফার্স্টে আসো। পিচ হইলো ধরো একটা স্ক্রু আছে, স্ক্রু এর উপর দেখবা যে অনেকগুলা স্পাইরাল বা ক্রেস্ট এন্ড রুট আছে। তো পিচটা বলা হয় যে ধরো একটা স্পাইরাল বা একটা থ্রেড থেকে কনজিকিউটিভ আরেকটা থ্রেডের ওই সেম পয়েন্ট, ধরো আমি ফার্স্ট থ্রেডের টপ পয়েন্টটা কনসিডার করলাম, এটার কনজিকিউটিভ কয়টা? এটা আরেকটা থ্রেড আছে, এই আরেকটা থ্রেড আছে, এমনি পাশের থ্রেডের ওই পয়েন্ট পর্যন্ত যে লিনিয়ার ডিসটেন্সটা ওইটাকে বলা হয় পিচ। তুমি যে কোনো পয়েন্ট কনসিডার করে বলতে পারো, বাট ইন জেনারেল ওইটা ইন টার্মস অফ ক্রেস্ট অর ইন টার্মস অফ রুট বলা হয় আর কি। স্যার লিড কোনটা? আর লিডটা হইলো এই যে স্ক্রুটা, আমি তো এই স্ক্রুটা কিসের উপর বসাবো? নাটের উপর বসাবো, তাই না? তো নাটের উপর বসানোর পরে ওইটা যখন আমরা একটা কমপ্লিট রোটেশন দিব নাটের উপর রেখে,
এই স্ক্রুটা লিনিয়ারলি যে পরিমাণ ডিসটেন্সটা ট্রাভেল করবে এটাকে বলা হয় লিড। তো সিঙ্গেল থ্রেডেড স্ক্রু যদি হয়, লিড আর পিচ দুইটাই সমান থাকবে। বুঝছো? জি স্যার বুঝছি। এখন ধরো জাস্ট আমরা তাইলে নেক্সটে কি চলে যাই, পাওয়ার স্ক্রু। পাওয়ার স্ক্রু যেটা আগে বলছিলাম, পাওয়ার স্ক্রু জাস্ট একটা জয়েন্ট ডিভাইস হিসেবে ইউজ না করে চাইলে আমি এটাকে পাওয়ার ট্রান্সমিশন বা মোশন ট্রান্সমিশন করার জন্য ইউজ করতে পারি। যেমন ফর এক্সাম্পল জ্যাক স্ক্রু, তোমরা আগেও পড়ে আসছো। জ্যাক স্ক্রু কি জন্য ইউজ করা হয়? যে একটা হেভি জিনিস যদি আমি লিফট করতে চাই, বা ধরো গাড়ির চাকা হুট করে যদি নষ্ট হয়ে যায় বা কি করা লাগে, তখন আমরা কি করি? জ্যাক স্ক্রু ইউজ করে ওইটা কি করি? তুলতে পারি না? জি স্যার। জি স্যার। তো পাওয়ার স্ক্রুর ডেফিনিশনটা এইটাই। তো আমরা জাস্ট আজকে যে জিনিসটা দেখবো, যে এইখানে আমরা এই যে ফর্মুলার ডেরিভেশনটা একটু খেয়াল করব। যদিও তোমাদের ফর্মুলার ডেরিভেশন কিছু আসবে না, এন্ড এই ফর্মুলাগুলো তোমরা সলিড মেকানিক্সেও কিছু হইলেও দেখে আসছো। আমরা জাস্ট ওই ফর্মুলাটা নিয়ে ডিসকাস করব যে এটা কিভাবে আসছে। তো এইখানে একটা জিনিস লক্ষ্য করার আগে এখানে দেখো যে নরমালি পাওয়ার স্ক্রু থ্রেড দুই টাইপের হইতে পারে, একটা স্কোয়ার থ্রেড আর একটা একমি থ্রেড। স্কোয়ার থ্রেডে থ্রেডগুলো দেখবা কি রেক্টেঙ্গুলার শেপের মতো, স্কোয়ার শেপ। স্কোয়ার শেপ বা রেক্টেঙ্গুলার শেপ। বাট একমি থ্রেড কনসিডার করলে এখানে দেখবা কি একটা ইনক্লাইন্ড, একটা ট্রাপিজিয়াম টাইপ। ট্রাপিজিয়াম টাইপ একটা কি। হ্যাঁ, তো নরমালি আমরা এখন যে ডেরিভেশনটা, ধরো আমরা যদি কোনো কিছু ডিরাইভ করতে চাই, আমরা একটা স্ট্যান্ডার্ড জিওমেট্রি নিয়ে কাজ করি না, তারপর ধরো অন্য জিওমেট্রির জন্য কনসিডার করি যে এইটা হইলে এইটা। তো অলওয়েজ মোস্ট অফ দ্য টাইম স্ট্যান্ডার্ড থ্রেডটাই স্কোয়ার থ্রেডটাই স্ট্যান্ডার্ড হিসেবে কনসিডার করা হয়। তো এখন একটা স্কোয়ার থ্রেডের ক্ষেত্রে আমরা কি পরিমাণ টর্ক লাগে ওইটাকে ঘোরানোর জন্য বা একটা ওয়েট লিফট করার জন্য, ওইটা আমরা ডিরাইভ করব বা দেখবো যে এটা ডিরাইভেশন কেমন। তো এটা একটা পাওয়ার স্ক্রু, দেখা যাচ্ছে তো এইখানে জি স্যার। পিচটা পি আর স্ক্রুটা একটা নাটের উপর পজিশন করে রাখা আছে। এখন এই পাওয়ার স্ক্রুটা আমরা দুইটা ক্ষেত্রে ইউজ করতে পারি, দুইটা কন্ডিশনে ইউজ করতে পারি। কোন কোন কন্ডিশনে ইউজ করতে পারি বলো তো? পাওয়ার স্ক্রু যেহেতু এখানে আমরা অবভিয়াসলি এটা দিয়ে আমরা ওয়েট লিফট করতে পারি, আবার মোশন ট্রান্সফার। ওয়েটটাকে আবার নিচে নামাইতে পারি, তাই না? লিফটিং এন্ড লোয়ারিং দ্য ওয়েট। হ্যাঁ, এখন আসো ফার্স্টে লিফটিং দ্য লোড। তো লিফটিং দ্য একটা লোড যদি লিফট করা লাগে, স্ক্রু এর রোটেশন কোন দিকে হওয়া উচিত? ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। একটা স্ক্রু খুলতে গেলে কোন দিকে ওইটাকে রোটেট করানো লাগে বলো তো? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি-ক্লকওয়াইজ। অবভিয়াসলি অ্যান্টি ক্লকওয়াইজ, তাই না? তো অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে আমরা যদি টর্কটা অ্যাপ্লাই করি, স্ক্রুটা কি উপর দিকে চলে আসবে। আবার যদি ক্লকওয়াইজ ডিরেকশনে টর্কটা অ্যাপ্লাই করি, স্ক্রুটা নিচের দিকে চলে যাবে। এন্ড দুইটা কন্ডিশন পাওয়ার স্ক্রুর ক্ষেত্রে। তো ফার্স্টে দেখো যে লিফটিং দ্য লোড। তো লোড যদি লিফটিং করা লাগে, তাই না? এখন দেখো এই জিওমেট্রিটা, এখানে একটা পিচটা দেয়া আছে, তারপর এটার যদি থ্রেড অ্যাঙ্গেল দেয়া আছে কি ল্যামডা, এবং এইটার মিন ডায়ামিটারটা দেয়া আছে ডিএম, বা মেজর ডায়ামিটার কনসিডার করছে ডি, এই মিন ডায়ামিটারটা কনসিডার করছে ডিএম। আর এইটার লিড অ্যাঙ্গেল, লিড মানে কি বলো তো? লিড কি ছিল? একটা রোটেশনে যতটা লিনিয়ার হ্যাঁ, তো ধরো এই স্ক্রু থেকে আমরা টোটাল একটা 360 একটা থ্রেড কেটে নিলাম, বুঝছো? এই স্ক্রু থেকে তো একটা 360 ডিগ্রি যদি থ্রেড কেটে নেই, এটার যদি ডায়ামিটার হয় ডিএম, তাহলে এটা সারকামফারেন্স কত আসবে বা লেন্থটা কত আসবে? পাই ডিএম আসবে। তো এখানে দেখো পাই ডিএম। এখন দেখো এটা তো এখানে যে হেলিক্সটা আছে, এটা কত অ্যাঙ্গেল, কত ডিগ্রি অ্যাঙ্গেলে দেয়া আছে? কিসের সাথে? হরাইজন্টালের সাথে ল্যামডা। তারপর দেখো যে এই 360 ডিগ্রি রোটেশন করার পর এইটা লিনিয়ারলি কতটুকু
ডিসটেন্স কভার করে? মানে স্যার কত? লিড স্যার লিডের লিডের সমান হ্যাঁ, তো এখান থেকে আমরা একটা জিওমেট্রি ড্র করতে পারি না? স্যার বুঝলাম না জিনিসটা। ধরো এইখানে তো অনেকগুলা স্পাইরাল আছে, অনেকগুলা থ্রেড আছে, আমরা একটা কমপ্লিট স্পাইরাল খুলে নিলাম এখান থেকে, বুঝছি না? তো একটা কমপ্লিট স্পাইরালের লেন্থ কতটুকু আসবে? স্যার পাই ডিএম। পাই ডিএম, ঠিক আছে। হ্যাঁ পাই ডিএম। ধরো এই স্পাইরাল লেন্থটা আমরা এদিকে কনসিডার করলাম এক্স অ্যাক্সিসে, এন্ড এই স্পাইরালের টোটাল কমপ্লিট লেন্থ কভার করার জন্য আমাদের লিনিয়ার ডিসটেন্স কতটুকু ট্রাভেল করা লাগে? লিডের সমান লিডের সমান। লিড। জি স্যার। এখন দেখো এই স্পাইরালের যে কি আছে, থ্রেড গুলো আছে, এটা কি স্ট্রেট? অবভিয়াসলি স্ট্রেট না, ইনক্লাইন। কত তাহলে ডিগ্রি এখানে অ্যাঙ্গেলে? একটা ডট লাইন ধরা লাগবে না স্যার, যেখান থেকে আমি এলটা ধরতেছি, যে এখান থেকে আমি এলটা ধরতেছি? কি লাইন বুঝি নাই। স্যার একটা রেফারেন্স লাইন ধরবো না যে আমি এলটা যে ধরতেছি এলটা এতটুকু হবে? না না, রেফারেন্স লাইন তো ধরো আমি এই যে এক্স অ্যাক্সিসটাই ধরে ফেলছি, তাই না? এইখান থেকে আমরা শুরু করতেছি, ধরো স্টার্ট পয়েন্টটা এইটা ধরো স্ট্রেট করে যদি দিয়ে দেই, তোমার তো আর এটার রেসপেক্টেই তো আমরা কাউন্ট করতেছি, তাই না? এটা যদি আমরা অরিজিন ধরি বা এক্স অ্যাক্সিসটা যদি আমাদের ইনিশিয়াল স্টার্টিং পয়েন্ট ধরি। এখন আসো, এইটা স্ক্রুটা লিফট যদি করার জন্য আমাদের স্ক্রুর উপরে তো একটা লোড দেওয়া লাগবে, তাই না? লোড দিয়ে তো ওইটা ফার্স্টে ঘোরানো লাগবে, জি স্যার। তাই না? লোড ছাড়া তো আমি ওইখানে কোনো টর্ক অ্যাপ্লাই করতে পারবো না, বা ফোর্স ছাড়া তো লোড টর্ক অ্যাপ্লাই করতে পারবো না। এই ফোর্সটা এফ, এই যে উপরে যে আমরা ফোর্সটা দিছি। এখন আসো, পিআর কি আর এফএন কি? হোয়াট ডু মিন বাই পিআর? আর পিআর এর ডিরেকশন এই দিকে আসলো কেন? আমরা যদি লোডটা লিফট করতে যাই, আমাদের স্ক্রুটা কোন ডিরেকশনে ঘোরানো লাগবে? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘুরাই, তাহলে এখানে প্রেসার ফোর্সটা কোন দিকে কাজ করবে? এদিকে না? ডান দিকে। জি স্যার। ফ্রম লেফট টু রাইট, তাই না? স্যার এটা বুঝতে পারেন স্যার পিআর কেন ওইদিকে হলো? ট্যানজেন্ট বরাবর দেখি স্যার, মানে অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর না আমাদের ফোর্সটা অ্যাপ্লাই করা লাগবে। তুমি খেয়াল করো, এটা হচ্ছে প্রেসার ফোর্স বা প্রেসার। আমাদের প্রেসারটা কোন দিকে অ্যাপ্লাই করা লাগতেছে তুমি দেখো। আমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাই, তাহলে আমার এইদিকে অ্যাপ্লাই করা লাগতেছে না, ওইটাকে যদি আমি লিনিয়ারলি কনভার্ট করি ফ্রম লেফট টু রাইট। এখন দেখো, তারপর এফএন, এই এফএনটা তাইলে কি আসলো? ফ্রিকশন ফোর্স। ফ্রিকশনাল ফোর্স। আমরা জানি ফ্রিকশনাল ফোর্স সব সময় কোনটা? অ্যাপ্লাইড ফোর্সের অপোজিট। আমরা যেদিকে মোশন হইতেছে ওইদিকে অপোজিট দিকে কাজ করবে অবভিয়াসলি। এন্ড ফ্রিকশনাল ফোর্স কোন? এইটা দেখো যে এখানে ওই পয়েন্টের উপর ওয়াই এক্স অ্যাক্সিস বরাবর কাজ করতেছে, বাট এখানে ফ্রিকশনাল ফোর্স ইনক্লাইন হয়ে আছে কেন? ফ্রিকশনাল ফোর্স সবসময় সারফেসের প্যারালালি কাজ করে। হ্যাঁ, সারফেস বরাবর কাজ করে, এইজন্য ফ্রিকশনাল ফোর্স আমরা এই কি করে দিলাম। এন্ড ফাইনালি যে নরমাল ফোর্স, নরমাল ফোর্স আমরা জানি কি প্লেনের উপর পারপেন্ডিকুলারলি নরমাল ফোর্সটা কাজ করে সব সময়, তাই না? জি স্যার। সিমিলারলি যদি লোয়ারিং দ্য লোড করি, এখানে কি হবে? এই যে প্রেসার ফোর্সটা এদিকে চলে আসবে আর ফ্রিকশনাল ফোর্সটা অপোজিট ডিরেকশনে চলে যাবে, আর বাকি তো সব সেম, তাই না? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ শিওর। আমরা যখন লিফটিং করতেছি লোডটা, তখন তো আমরা নিচের দিকে কোনো ফোর্স দিচ্ছি না, বাট ফিগার এতে ফোর্সটা কেন নিচের দিকে হলো? এফ। আচ্ছা, তুমি একটা স্ক্রু চিন্তা করো, স্ক্রু খুলতে গেলে তুমি কি নিচের দিকে ফোর্স দেয়া লাগে না? একটা স্ক্রু জি স্যার, দেওয়া লাগে। তো এইটাই আর কি, বুঝছো? এই ফোর্সটাই ফিল করতে পারতেছি না। তুমি এই টাইপের ফোর্স না দিলে তো তুমি ধরতে পারবা না বা ঘুরাইতে পারবা না, তাই না? নরমালি আমরা ওই যে প্লাস টাইপের জিনিসগুলো দিয়ে যে স্ক্রুগুলো খুলি, ওটার ক্ষেত্রে তো স্যার জাস্ট দুই পাশে আটকে ধরে তারপর হচ্ছে জাস্ট সাইডে হচ্ছে একটা টর্ক অ্যাপ্লাই করি, বাট সেই ক্ষেত্রে তো স্যার এই এফটা মানে নিচের দিকে দেওয়া লাগতেছে না। ওইটা জাস্ট অন্য স্ক্রুর ক্ষেত্রে। এখানে তো ধরো আমরা জেনারেল স্ক্রুটা কনসিডার করতেছি, ওইগুলো আসতেছি আমরা। ধরো সাইডে অ্যাপ্লাই করে জাস্ট টর্কটা অ্যাপ্লাই করে, তুমি যেটা বলতেছো যে সাইডে নাট ধরে তারপর আমরা যদি একটা রোটেশন একটা অ্যাপ্লাই করি, তাহলে তো আমাদের ডিরেক্টলি
ভার্টিক্যাল ফোর্স অ্যাপ্লাই করা লাগতেছে না, তাই না? ওইটা না? জি স্যার, ওইটাই বোঝাচ্ছি আমি। হ্যাঁ না, ওইটা স্যার ওইটা আমরা লোড পরে লিফটিং এর ক্ষেত্রে এই এই এফ ফোর্সটা কি স্যার যে লোডটাকে আমরা লিফট করতেছি বা হচ্ছে যে নামাচ্ছি ওই লোডটা নাকি? কারণ এটা না। সবসময় ডাউনওয়ার্ড কাজ করতেছে। না না না, ওইটা হচ্ছে কি, ধরো আমাদের স্ক্রুটা রোটেট করানোর জন্য যে পরিমাণ লোডটা দিতেছি আমি। বাট স্যার ফোর্স তো একই দিকে অ্যাপ্লাই হচ্ছে, তো আমি কিভাবে বুঝবো যে আমার মানে অ্যান্টি ক্লকওয়াইজ আমার লোডটা যাচ্ছে, টর্কটা হচ্ছে না ক্লকওয়াইজ? কারণ ফোর্স তো ডিরেকশন তোমার, তো স্যার একই আমার হ্যাঁ ফোর্সের। তোমার এখানে দেখো যে ফোর্সটা তো একই পয়েন্টে একই ডিরেকশনে অ্যাপ্লাই করতেছো। এখন যে জিনিসটা ম্যাটার করতেছে আমি কোন ডিরেকশনে ঘুরাইতেছি। আমাকে সবসময় ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করা লাগবে। তুমি একটা স্ক্রুর কথা চিন্তা করো, এটা খুলতে গেলেও আমার ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করে স্ক্রুটা খোলা লাগবে। এটা আবার লাগাইতে গেলেও আমার কি করা লাগবে, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করা লাগবে। বাট এইখানে মেইন যে জিনিসটা কাজ করতেছে, আমি কোন ডিরেকশনে বা কোন রোটেশনে আমি ফোর্সটা অ্যাপ্লাই, টর্কটা অ্যাপ্লাই করতেছি, বুঝছো? এই ভার্টিক্যাল ডাউনওয়ার্ড ফোর্স দুই ক্ষেত্রেই লাগবে আমার। স্যার লাগানোর সময় তো বুঝতে পারতেছি স্যার, আপওয়ার্ড ডাইরেকশনে ফোর্স প্রয়োগ করি, বাট খোলার সময় নিচের দিকে কেমনে দিব, এটা কিভাবে হয় স্যার? তুমি একটা স্ক্রু খোলার কথা চিন্তা করো তো, তোমার হাতে একটা স্ক্রু ড্রাইভার আছে আর নিচে একটা স্ক্রু আছে। এইখানে স্ক্রুর উপরে তুমি যদি লোড না দাও তাহলে তুমি স্ক্রু ড্রাইভারটা কানেক্ট করবা কেমনে, ফার্স্ট অফ অল? তারপর এখানে তো ফোর্স দিয়ে ঘোরানো লাগে, এই ফোর্সটা কি তুমি আপওয়ার্ড ফোর্স দিতে পারবা কখনো? ইমাজিন করতে খুব সমস্যা। না স্যার, ডাউনলোড ফোর্স দিয়ে করতে হবে। ডাউনওয়ার্ড ফোর্স দিবে না, স্যার ডাউনলোড ফোর্স দিতে হবে। দুই ক্ষেত্রে কিন্তু তোমার ডাউনওয়ার্ড ফোর্স দেওয়া লাগবে। জি স্যার, বুঝছি। এবার বুঝছো? এখন পরের স্টেপটা অনেক ইজি, যে দুই ক্ষেত্রে ফার্স্টে আসলে লিফটিং দ্য লোড। লিফটিং দ্য লোডের ক্ষেত্রে আমরা সামেশন অফ এফ এক্স এন্ড সামেশন অফ এফ ওয়াই কনসিডার করলাম। সিমিলারলি লোয়ারিং দ্য লোডের ক্ষেত্রে সামেশন অফ এফ এক্স এন্ড সামেশন অফ এফ ওয়াই কনসিডার করে এই ইকুয়েশন থেকে আমরা পাবো পিআর। এই পিআরটা কি? প্রেসার ফোর্স। প্রেসার ফোর্স ছিল স্যার। একটা ছিল Lifting এ। প্রেসার ফোর্স বা নরমাল ফোর্স রিকোয়ার্ড টু লিফট দ্য লোড, আরেকটা হলো ফোর্স রিকোয়ার্ড টু লোয়ারিং দ্য লোড। এখন দেখো এখানে এই দুইটা ক্ষেত্রে দুই ইকুয়েশনে কি আছে, কস ল্যামডা আছে, তাই না? জি স্যার। এখন ধরো নিউমারেটর আর ডিনোমিনেটরকে দুই সাইডে যদি আমি কস ল্যামডা দিয়ে ডিভাইড করি তাহলে কি হবে? দেখো যে পি আর এখানে 1 মাইনাস এফ 10 ল্যামডা, আর এখানে এফ 10 ল্যামডা প্লাস এফ, ওইটা আসলো না? জি স্যার। এখন এই ফিগারে খেয়াল করো, 10 ল্যামডা সমান কি লেখা যায়? পারপেন্ডিকুলার বাই বেস, কি লিখতে পারি? এল বাই পাই ডিএম। তারপর এই জিনিসগুলো সাবস্টিটিউট করে, হ্যাঁ এল বাই পাই ডিএম, এই যে 10 ল্যামডার জায়গায় আমরা এল বাই পাই ডিএমটা সাবস্টিটিউট করে ফেলছি। সাবস্টিটিউট করলে এটা আসলো কি, পিআর আর পিএল। এই পর্যন্ত বুঝছো সবাই, তাই না? স্যার হ্যাঁ, আমরা ম্যাথ করতে গেলে এই ফর্মুলাগুলো ইউজ করবো আর কি, পিআর আর পিএল। তো আমাদের তো ডেরিভেশন লাগবে না, জাস্ট দেখাই দিলাম আর কি। পরীক্ষাতে ডেরিভেশন আসবে না? না না, পরীক্ষায় কোনো ডেরিভেশন আসবে না, এবং এই ফর্মুলাগুলোই দিয়ে দেওয়া হবে তোমাদের এক্সাম হলে। সো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তারপর ধরো আমরা এখানে তো ফোর্সটা পেয়ে গেছি। এখন যদি বলে যে আমাদের কি পরিমাণ টর্ক অ্যাপ্লাই করা লাগতেছে, টর্কটা আমরা পেয়ে যাবো না ইজিলি? ডিসটেন্স দিয়ে গুণ জি, করে স্যার। দিতে হবে। ফোর্স টাইমস রেডিয়াস ডিস্টেন্স বা রেডিয়াস। তো টি আর সমান কি লেখা যাবে? পি আর টাইমস আর, তাই না? জি স্যার। পি আর টাইমস আর, পি আর এর ভ্যালুগুলো এখানে এখানে পেয়ে গেছি। পি আর এর ভ্যালুগুলো সাবস্টিটিউট করে আর ইকুয়ালস টু ডিএম বাই 2 সাবস্টিটিউট করলেই আমরা টি আর পেয়ে যাব। সিমিলারলি টিএলটাও কি কেমনে পাবো? যে পিএল টাইমস আর, তাই না? ইয়েস স্যার, ডিএম বাই 2। হ্যাঁ, জি স্যার। এখন দেখো যে টিএলটা আসলে কি, টর্ক রিকোয়ার্ড টু লোয়ার দ্য লোড, তাই না? জি স্যার। এখন এই জিনিসে দুইটা ক্ষেত্রে দেখো যে এফডিএম আছে, এখানে এফডিএম আছে, এখানেও এফডিএম আছে। তো এই যে টর্ক রিকোয়ার্ড, the torque is required for two purposes. One is to overcome the thread friction and another is to raise the load. Because এখানে দুইটা থ্রেড obviously কন্টাক্ট পয়েন্টে থাকবে বা ইন কন্টাক্টে থাকবে। যদি ইন কন্টাক্টে থাকে ওইখানে কি একটা ফ্রিকশন কাজ করবে না? জি স্যার। এই টর্কটা হইলো টোটাল টর্ক। ফার্স্ট অফ অল এই টর্কটা কি করবে? ওই থ্রেডের মধ্যে যে ফ্রিকশন গুলো আছে ওইটা ওভারকাম করবে, দেন
এই টর্কটা ইউজ হবে আইদার রেজ করার জন্য অথবা লোয়ার ডাউন করার জন্য, তাই না? জি স্যার। তো তোমাদের একটা টার্ম মনে আছে মেকানিক্সে, ওই যে সেলফ লকিং, জি স্যার, জি স্যার। জ্যাক স্ক্রুর ক্ষেত্রে সেলফ লকিং, জ্যাক স্ক্রুতে ছিল স্যার। জ্যাক স্ক্রুতে সেলফ লকিংটা কি বলো তো? স্যার মানে স্ক্রু দিয়ে যদি আমি কিছু একটা লিফট করি, যেমন গাড়ি আমি লিফট করার পর ছাড়ে দিলে আর কি গাড়িটা নিচে নামে আসে না, ফ্রিকশনের কারণে আটকায় যায়। ঠিক আছে। হ্যাঁ, তোমরা সবাই খেয়াল করছো যে আমরা জ্যাক স্ক্রু দিয়ে একটা গাড়ি ইজিলি বা হেভি কোনো জিনিস লিফট করতে পারি। এখন ধরে লিফট করার পর আমি যদি ওই যে জ্যাক স্ক্রু থেকে ওই হাতটা সরায় দেই বা যেগুলা কানেকশন আছে ওগুলো সরায় দেই, তাও দেখবা যে ওইটা লিফটেড অবস্থায় থাকবে। ওইটা কি নিচে চলে আসবে অটোমেটিক্যালি? না স্যার। না স্যার। মানে জ্যাক স্ক্রুটা সেলফ লকিং কন্ডিশনে আছে। ধরো এখন যদি আমি হাতও সরায় দেই, এটা সেলফ লকিং কন্ডিশনে আছে। অনেক সময় স্ক্রু ডিজাইন করতে এই জিনিসটা খেয়াল যদি না করো, দেখবা যে তুমি যদি হাত সরায় দাও ওইটা আবার ঘুরে 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 নিচে চলে আসবে। তো আমাদের সেলফ লকিংটা মাথায় রাখা লাগবে। এখন দ্য কোয়েশ্চেন ইজ আমরা সেলফ লকিং কিভাবে অ্যাচিভ করতে পারি, তাই না? ফ্রিকশনাল ফোর্সটা মেইনটেইন করে স্যার। হ্যাঁ, এখানে ফ্রিকশনাল ফোর্সটা জরুরি, যে ফ্রিকশনাল ফোর্সটা আমাদের মেইনটেইন করা লাগবে। সো কিভাবে মেইনটেইন করতে পারি? তো এইখানে দেখো, it may turn out in specific instance where the lead is large or the friction is low. এই ইকুয়েশনে দেখো তো দুইটা প্যারামিটার আছে, তাই না? উপরে পাই এফ ডিএম আর এল। এইখানে যদি পাই এফ ডিএমটা এল এর চেয়ে বড় হয়, এই টোটাল টার্মটা কি হবে? পজিটিভ না নেগেটিভ? পজিটিভ হবে। আবার যদি এল এর ভ্যালুগুলো বড় হয়, তাহলে টোটাল টার্মটা কি হবে? নেগেটিভ। Obviously নেগেটিভ হবে। এই দেখো, the load will lower itself by causing the screw to spin without any external effort. In such cases the torque will be negative or zero. মানে যদি পাই ডিএমটা এল এর চেয়ে ছোট হয়, তাইলে এইখানে কিন্তু কোনো সেলফ লকিং হবে না, মানে স্ক্রুটা অটোমেটিক্যালি রোটেট করে নিচে চলে আসবে। তো সেলফ লকিং নেগেটিভ হইলে স্যার অটোমেটিক নিচে চলে আসবে। হ্যাঁ, নেগেটিভ অর জিরো হইলে অটোমেটিক্যালি এটা নিচে চলে আসবে। বাট এটার টার্মটা যদি টোটালটা পজিটিভ হয়, মানে কি এটা পজিটিভ হওয়ার জন্য কি হওয়া লাগবে? পাই ডিএম মাস্ট বি গ্রেটার দেন এল হওয়া লাগবে। আইএফডিএম। হ্যাঁ, যদি এই কন্ডিশনটা আমরা মেইনটেইন করে রাখতে পারি স্ক্রু ডিজাইনে, মানে স্ক্রুটা অলওয়েজ কি থাকবে? সেলফ লকড অবস্থায় থাকবে। বুঝছো? আমাদের ফ্রেন্ডরা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতেছে। রোল নাম্বার। তো বুঝছো তো, সেলফ লকিং কন্ডিশন করার জন্য পাই ডিএম মাস্ট বি গ্রেটার দেন এল। তো পাই ডিএম মাস্ট বি গ্রেটার দেন এল, এইখানে যদি ধরো আমরা কি করে ফেলি, বোথ সাইডে পাই ডিএম দিয়ে ডিভাইড করে ফেলি, আমরা কি পাবো? এফ মাস্ট বি গ্রেটার দেন এল বাই, এটা দেখা যাচ্ছে না উপরে কি লেখা আছে। আইএফডিএম গ্রেটার দ্যান এল। স্যার ফুল স্ক্রিন যদি না করে রাখেন তাহলে স্যার ভালো হয়। এখন ঠিক তাহলে আছে আর উপরের বক্সটা আর আসে। এবার ঠিক আছে স্যার, বেটার। স্যার ঠিক আছে স্যার। আচ্ছা, ফুল স্ক্রিন না করলেও ধরো অনেকে যারা মোবাইল থেকে করতেছে ওদের জন্য আবার স্ক্রিন বেশি কি হয়ে যায় আর কি। পাই এফ ডিএম মাস্ট বি গ্রেটার দেন এল। তো দুই সাইডে যদি আমরা পাই ডিএম দিয়ে ডিভাইড করে ফেলি, আসবে কি? এফ মাস্ট বি গ্রেটার দেন 10 ল্যামডা, তাই না? This is the relation that states that self-locking is obtained whenever the friction coefficient of the thread is equal or greater than the tangent of the thread lead angle. EF টা আসলে কি? Coefficient of friction. So coefficient of friction সবসময় কি করা লাগবে? Must be greater than 10 lambda চেয়ে বেশি হওয়া লাগবে। হ্যাঁ, তো তোমাদের ধরো সেন্ট্রাল ল্যাবেতে এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করা হইতে পারে আর কি, যেই থাকুক যে হোয়াট ডু ইউ মিন বাই সেলফ লকিং, বা সেলফ লকিংটা আমরা কিভাবে অ্যাচিভ করতে পারি, বলতে পারবো না? করার জন্য আমরা কিছু টেবিল ইউজ করি না, আগে তো করছি, তাই না? জি স্যার। তো নরমালি দুইটা ইন জেনারেল দুইটা টেবিল বা দুইটা কনভেনশন ইউজ করে ডিজাইনগুলো করা হয় স্ক্রু ডিজাইনের ক্ষেত্রে। একটা হলো ম্যাট্রিক্স সিস্টেম আর একটা ইউনিফাইড সিস্টেম।
তো কোয়েশ্চেনে তোমাদের বলেই দিবে যে এই ডিজাইনটা মেট্রিক সিস্টেমে করা লাগবে কি ইউনিফাইড সিস্টেমে করা লাগবে। তো যে সিস্টেমে বলবে ওই সিস্টেমের টেবিলগুলা কিন্তু ওই বইয়ের চ্যাপ্টার 8-এ দেখবা যে 8.1 টেবিল দেয়া আছে and 8.2 টেবিল দেয়া আছে, বুঝছো? তো মেট্রিক সিস্টেম আর ওই যে ইউনিফাইড সিস্টেমের নেমিং এর জন্য এখানে একটা জিনিস খেয়াল করো। Table 8.1 and 8.2 will be used in specifying and designing threaded parts. Note that the thread size is specified by giving pitch for metric size and by giving the number of threads per inch for unified size. So metric size বললে অনেক সময় জাস্ট কোয়েশ্চেনে পিচ নাম্বারটা বলে দিবে। ধরো এটা মেট্রিক সাইজের টেবিল, এখানে জাস্ট একটা পিচ নাম্বার বলে দিবে যে পিচ ইকুয়ালস টু 1। তো পিচ ইকুয়ালস টু 1 যদি আমি জানি তাহলে আমি সবকিছু জেনে যাব না যে এটা নমিনাল ডায়ামিটার কত হবে, টেনজাইল স্ট্রেস কেমন হবে। সিমিলারলি ধরো যদি এটা ইউনিফাইড সাইজ হয়ে যায় দেন থ্রেডস পার ইঞ্চ এর ভ্যালু কোয়েশ্চেনে দেয়া থাকবে আর কি, যে থ্রেডস পার ইঞ্চ এই যে এন এর ভ্যালু হচ্ছে n equals to 24 বা n equals to 20, ওইটা ইউজ করে আমরা বাকি করেসপন্ডিং ভ্যালুগুলো নিব। এন্ড আরেকটা ইম্পর্টেন্ট জিনিস ধরাও ওই জিনিস ছিল এখানে দেখো যে টেবিল 8.2 মানে ইউনিফাইড সাইজের ক্ষেত্রে নেমিং গুলা কিভাবে আসে। The screw size in table 8.2 with diameter under 1/4 or 0.25 in are numbered or gauge sizes. আমরা যদি 8.2 টেবিলে যাই এইখানে দেখো যে ডায়ামিটার দেয়া আছে, নমিনাল মেজর ডায়ামিটার। এইখানে দেখো যে এই পর্যন্ত স্ক্রুর নাম্বার ডেজিগনেশন কিভাবে দেওয়া আছে 1 থেকে 12 দেখতেছো। আবার ওইখান থেকে আবার এটা ডায়ামিটার যত স্ক্রুর নেমিং তত। তো 1.1/4 বা 0.25 এর নিচে যে ডায়ামিটারের স্ক্রুগুলো আছে ওইগুলোর ডেজিগনেশন এমন 0 থেকে কত 12। আমি যদি বলি সিলেক্ট স্ক্রু নাম্বার 8 তখন কি করবা? এটা নমিনাল ডায়ামিটার কত আসবে? 0.1640। হ্যাঁ 0.1640। সো যদি ওটার ডায়ামিটার 0.25 এর চেয়ে নিচে হয় নেমিং একরকম, আর 25 এর চেয়ে উপরে হইলে ধরো যে ডায়ামিটারটা আছে ওইটা জাস্ট ধরো 1.5 মানে কি 1.5। জি স্যার। তো বলবে যে স্ক্রু অফ সাইজ 1.5, বুঝছো? জি স্যার। আর এইখানে যে জিনিসটা এই যে ইউএন মানে আর কি ইউনিফাইড সাইজ। এখানে ইউনিফাইডের ক্ষেত্রে দুইটা হইতে পারে, একটা হইতে পারে কোর্স সিরিজ আর একটা ফাইন সিরিজ। সিমিলারলি আমরা যদি থ্রেড মেট্রিক থ্রেড কনসিডার করি ওইখানেও দুইটা সিরিজ আছে, কোর্স পিচ এন্ড ফাইন পিচ। কোর্স আর ফাইন তোমরা জানো সবাই, বলো তো দুইটার মধ্যে ডিফারেন্স কি? থ্রেডের দ্রুতটা অনেক বেশি কোর্সের মধ্যে, ফাইনের মধ্যে থ্রেডের দ্রুতটা কম থাকে। এটা শিওর না আমি যেটা বুঝছি আর কি, আমি নিজেও কনফিউজ। ম্যাটেরিয়ালটা আমি যেটা মনে হইছে যে সারফেস যে ম্যাটেরিয়ালটা আছে ফাইনের মধ্যে মনে হয় অনেক স্মুথার, গ্রেন গুলো অনেক ছোট ছোট হয়। গ্রেন গুলো অনেক স্মুথ, বাট কোর্সের ক্ষেত্রে এখানে গ্রেন গুলো অনেক হার্ড এন্ড অনেক রাফ। তুমি দেখো যে সেম কিসের ক্ষেত্রে এখানে দুইটার যদি সেম নমিনাল ডায়ামিটারটা কনসিডার করে পিচও সেম, এখানে দেখো যে কোর্সের ক্ষেত্রে এখানে টেনজাইল স্ট্রেংথ কত 36.6, বাট ফাইন ম্যাটেরিয়ালের ক্ষেত্রে টেনজাইল স্ট্রেংথ কত 39.2। তো আলটিমেটলি ঘুরে ফিরে এটা সারফেস ফিনিশিং এর উপরই আসতেছে যে কোনটার সারফেস ফিনিশ কত বেশি স্মুথ, বুঝছো? স্যার কোর্সের ফ্রিকশন ফোর্স বেশি হবে আর ফাইনের ফ্রিকশন ফোর্স কম হবে, এমন হওয়ার কথা আর কি। এটা ডিজাইন করে দেখা লাগবে আমাদের কেমন আসে। অবভিয়াসলি কোর্সের ফ্রিকশন ফোর্স বেশি হওয়ার কথা না, বাট হ্যাঁ বাট এখানে একটা জিনিস খেয়াল করো যে ফাইনের সবসময় কি স্ট্রেংথটা অনেক বেশি হয় আমরা যদি সেম ডায়ামিটারটা কনসিডার করি আর কি। নমিনাল ডায়ামিটার যদি 8 কনসিডার করি, এখানে দেখো যে কোর্সের ক্ষেত্রে স্ট্রেংথ কম, ফাইনের ক্ষেত্রে স্ট্রেংথ বেশি। আমরা যদি ওইটায় যাই টেনজাইল স্ট্রেংথ সেম নমিনাল ডায়ামিটার, এখানে দেখো 0.37394, তো ফাইনের ক্ষেত্রে আমাদের স্ট্রেংথটা বেশি। তো আমাদের যদি স্ট্রেংথ বেশি হয় তাহলে আমরা সবসময় ফাইনটা কনসিডার করে নিব, বাট ফাইনটা কনসিডার করলে মনে হয় কস্টিংটা একটু বেড়ে যায় আর কি, কারণ তোমার সারফেসটা আবার মেশিনিং করে স্মুথ করা লাগে হয়তো আর কি। তো এখনো আমি ডিজাইন করি নাই আর কি, এখনো কোনো ম্যাথ করি নাই। নেক্সট ক্লাসে আমরা
এক্সাম্পল দিয়ে শুরু করবো আর কি। আরো কোনো কনফিউশন আছে? আছে